হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি কবিতাটা। তো এই কবিতা বিষয়বস্তু আলোচনা করার আগে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা বলে নিই। যদিও তার বিপুল সৃষ্টি সম্ভারকে এক কথায় প্রকাশ করা অসম্ভব, তবু আমি বলি যে তিনি ছিলেন একাধারে ছোট গল্পকার, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, চিত্রকর, নাট্যকার এবং সমালোচক। 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। এবার আসি কবিতায়। তো প্রথমে আমি কবিতার লাইন কিছুটা পড়ব এবং তার মানে আমি বলবো। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লস্ত্র কাষ্ঠ প্রস্তর, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী। লস্ত্র মানে হচ্ছে শক্ত মাটির ঢেলা, মানে হচ্ছে ইট। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই একটা লাইনের মধ্য দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু বোঝাতে চেয়েছেন। এবার কবিতার মানেটা আমি বলছি যে কবি নব সভ্যতার কাছে আবেদন রেখেছেন যে নব সভ্যতা যেন তার লোহা, ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি আধুনিক নাগরিক সভ্যতাকে ফিরিয়ে নেয়, পরিবর্তে প্রাচীন অরণ্য সভ্যতাকে যেন ফিরিয়ে দেয়। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, কবি আধুনিক নাগরিক সভ্যতাকে নিষ্ঠুর সর্বগ্রাসী বলে উল্লেখ করেছেন। কেন? তো এর উত্তর হবে যে কবি বলেছেন যে এই সভ্যতা হৃদয়হীন, যান্ত্রিক, নিষ্ঠুর এবং সর্বগ্রাসী। এই আধুনিক নাগরিক সভ্যতা অরণ্য সভ্যতার বিনাশকারী। স্বার্থান্ধ মানুষ নিজের সুবিধার্থে বৃক্ষ নিধন করে কংক্রিটের জঙ্গল অর্থাৎ ইট, কাঠ, পাথরের বড় বড় অট্টালিকা তৈরি করেছে। এই কারণেই তিনি এই সভ্যতাকে হৃদয়হীন বলে উল্লেখ করেছেন। এছাড়াও কবি এই লাইনগুলোর মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে এই সভ্যতায় মানুষের সূক্ষ্ম হৃদয় বৃত্তি, যেমন দয়া, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, সহানুভূতি এবং ক্ষমা, এই সূক্ষ্ম হৃদয় বৃত্তিগুলো প্রতিদিন গুমরে মরে। এখানে মনুষ্যত্বের অপমৃত্যু প্রতিনিয়ত ঘটে। এই কারণেও তিনি এই নাগরিক সভ্যতাকে হৃদয়হীন, নিষ্ঠুর বলে উল্লেখ করেছেন। আচ্ছা, এই সভ্যতায় পাথরের খাঁচায় বন্দি জীবন কবির কাম্য নয়। কবি এই সভ্যতায় থাকতে রাজি নন। সেই জন্যই তিনি নব সভ্যতার কাছে আবেদন রেখেছেন যে নব সভ্যতা যেন তার আধুনিক নাগরিক সভ্যতাকে ফিরিয়ে নিয়ে প্রাচীন অরণ্য সভ্যতাকে যেন ফিরিয়ে দেয়। এবার নেক্সট লাইনে আসি। দাও সেই তপবন পূর্ণচ্ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান, নিবারো ধান্যের মুষ্টি, বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। কবি প্রাচীন অরণ্য সভ্যতা, সেই তপবনের পরিবেশকে ফিরে পেতে চেয়েছেন। তার কারণ হচ্ছে যে তপবনের দিনগুলো হচ্ছে শান্ত, স্নিগ্ধ এবং পবিত্র। সেখানে আধুনিক নাগরিক সভ্যতার কোনো কলুষতা নেই। তপবনের পরিবেশে ছায়া সুনিবিড় বৃক্ষতলে বসে মুনি ঋষিরা যাগযজ্ঞ, পূজার্চনা এবং পবিত্র বৈদিক মন্ত্রের মধ্য দিয়ে দেবাত্মার সঙ্গে আত্মার যোগ সাধনে তারা সারা জীবন অতিবাহিত করে দিতেন। এই কারণেই কবি অরণ্য পরিবেশকে ফিরে পেতে চেয়েছেন। কবি ফিরে পেতে চেয়েছেন গোচারণ, মানে সবুজ মাঠ, গরু চারণের মাঠ মানে হচ্ছে সবুজ মাঠকে তিনি ফিরে পেতে চেয়েছেন। নিবারো ধান্যের মুষ্টি বলতে যে তৃণের মতো এক রকমের ধান, মুষ্টি মানে গোছা,
সেই তৃণের মতো ধানের গোছা মানে নিবারো ধানের মুষ্টিকে তিনি ফিরে পেতেছেন। বলকল বসন, পরিধেয় বস্ত্র হিসেবে কবি গাছের ছাল নির্মিত বসন তিনি ফিরে পেতে চেয়েছেন। মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। কবি অরণ্য পরিবেশ ফিরে পেতে চেয়েছেন, তার কারণ হচ্ছে যে তিনি এই পরিবেশে থেকে জীবন সত্যকে উপলব্ধি করতে চান, যেটা আধুনিক নাগরিক সভ্যতায় কখনোই সম্ভব নয়। এই কারণেই তিনি প্রাচীন অরণ্য সভ্যতাকে ফিরে পেতে চেয়েছেন। পাষাণ এবার নেক্সট লাইনগুলোতে আসি। পাষাণ পিঞ্জরে তব নাহি চাই নিরাপদে, রাজভোগ নব চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার। চাই পক্ষের বিস্তার, এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। কবি পাষাণ পিঞ্জর মানে, প্রথমে বলি, পাষাণ পিঞ্জর মানে পাথরের খাঁচা। পাথরের খাঁচায় অর্থাৎ কংক্রিটের জঙ্গলে কবি থাকতে রাজি নন। কবি চান স্বাধীনতা, কবি চান আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় সংজ্ঞাকে উপলব্ধি করতে। এই জন্য তিনি পাষাণ পিঞ্জরে থাকতে রাজি নন। পাষাণ পিঞ্জরে থেকে তিনি রাজার মতো ভোগ সর্বস্ব নিরাপদ জীবন কবি চান না। এই সমস্ত থেকে তিনি বেরিয়ে আসতে চেয়েছেন এবং তিনি এই জন্যই অরণ্য পরিবেশকে কামনা করছেন। আচ্ছা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এই জগতের হৃদয় স্পন্দন। চাই পক্ষের বিস্তার, লাইনটার মধ্যে কবি এই কথাটা উল্লেখ করেছেন। পাখির উদাহরণ দিয়ে তিনি বলতে চেয়েছেন যে পাখি যেমন উন্মুক্ত আকাশে স্বাধীনভাবে নিজের দুটো ডানাকে মেলে দিয়ে সে যেমন নিজের মতো করে উড়ে বেড়ায়, তেমনি কবি পাখির মতনই নিজের মনের ডানাকে উন্মুক্ত আকাশে মেলে দিতে চান এবং নিজের স্বাধীন মতামত প্রকাশ যাতে তিনি করতে পারেন। তিনি তার চিন্তা ভাবনার প্রসার তিনি ঘটাতে চান। উন্মুক্ত আকাশে তিনি তার মুক্ত চিন্তা ভাবনার প্রসার ঘটাতে চান। আচ্ছা, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত জগতের হৃদয় স্পন্দন। তিনি চান বন্ধনহীন জীবন, তিনি চান মুক্ত জীবন। এই কারণেই তিনি সমস্ত সামাজিক বন্ধন এবং রীতিনীতির বেড়াজাল ছিন্ন করে তিনি বেরিয়ে আসতে চেয়েছেন। তিনি নিখিল বিশ্ব মানব হৃদয়কে তিনি স্পর্শ করতে চেয়েছেন এবং সেই হৃদস্পন্দনকে তিনি অনুভব করতে চেয়েছেন। এই হচ্ছে কবিতার মানে। তো এর পরেও কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। সেটা হচ্ছে যে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক নাগরিক সভ্যতায় বসবাসকারী, তারপরেও কেন তিনি আধুনিক নাগরিক সভ্যতায় আস্থাহীন, কেন তিনি আধুনিক নাগরিক সভ্যতার উপর এত বীতশ্রদ্ধ? তার উত্তরে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক নাগরিক সভ্যতায় বসবাস করলেও তার সৃষ্টির বিভিন্ন ধারার মূল উপজীব্য বিষয় কিন্তু প্রেম, প্রকৃতি, সৌন্দর্য এবং মানব হৃদয়ের সূক্ষ্ম বৃত্তিগুলো, যেমন দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, সহানুভূতি এবং ক্ষমা। এবং তার যে কোনো সৃষ্টিতেই এইগুলোই কিন্তু বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। চাই পক্ষের বিস্তার, এই লাইনটা নিয়েও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তোমরা বলতেই পারো যে আধুনিক নাগরিক সভ্যতায় কবি নিজের স্বাধীন মতামত কেন প্রকাশ করতে পারবেন না? তো তার উত্তরে বলি যে আমরা আধুনিক নাগরিক সভ্যতায় বসবাসকারী। তো যখন কোনো ব্যক্তি নিজের স্বাধীন মতামত প্রকাশ করে, সেটা কারো ভালো লাগতেও পারে, আবার কারো স্বার্থে আঘাত লাগতেও পারে। যার স্বার্থে আঘাত লাগে সে তখন কি করে,
স্বাধীন মতামতকারী ব্যক্তি, স্বাধীন মতামত প্রকাশ করে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে সে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, তাকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে, বিভিন্ন বাক্যবাণে তাকে আক্রমণ করে, তার সমালোচনা করে, এইভাবে তাকে বিভিন্নভাবে হ্যারাস করে। তো এই কারণেই কবি এই নির্দিষ্ট লাইনটাকে চিহ্নিত করে তিনি পাঠক সমাজের কাছে এই বার্তাটা দিতে চেয়েছেন যে আধুনিক নাগরিক সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, যেটা একমাত্র অরণ্য সভ্যতায় সম্ভব। কেননা সেখানে আধুনিক নাগরিক সভ্যতার কোনো কলুষতা সেখানে নেই এবং সেখানকার দিনগুলো হচ্ছে শান্ত, স্নিগ্ধ, পবিত্র। এই কারণেই কবি অরণ্য পরিবেশকে ফিরে পেতে চেয়েছেন। তো আমি কবিতাটার মানে বললাম, তো এবার আমি সারাংশটা একবার বলে দেব, তোমরা ভালো করে শোনো, আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হবে না। কবি ইট কাঠ পাথরের নগর সভ্যতার উপর বীতশ্রদ্ধ এবং আস্থাহীন, কারণ আধুনিক নগর সভ্যতা সর্বগ্রাসী। এই সভ্যতা হৃদয়হীন, যান্ত্রিক। এই নগর সভ্যতা অরণ্য সভ্যতার বিনাশকারী। এই সভ্যতা মানুষের মনুষ্যত্বকে নিগড়ে নিয়ে তাকে অমানুষ করে তোলে। নগর সভ্যতায় মানুষের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে। এখানে ইটের পরে ইট, মাঝে মানুষ কীট হয়ে বেঁচে থাকে। এই যে ইটের পরে ইট আর মাঝে মানুষ কীট হয়ে বেঁচে থাকে, এই কথাটা আমি কেন বললাম তার উত্তরে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার গোটা কবিতার মধ্য দিয়ে তিনি তো বিভিন্নভাবে এই কবিতাকে তিনি পাঠক সমাজের কাছে তুলে ধরেছেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তিনি বোঝাতে চেয়েছেন যে আধুনিক নাগরিক সভ্যতার যে খারাপ দিকগুলো সেগুলো তিনি বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, তো সেই প্রসঙ্গে বলি যে চার দেওয়ালের মধ্যে আমাদের বদ্ধ জীবন, চার দেওয়ালের মধ্যে আমরা বন্দী। পোকা, বদ্ধ জায়গায় পোকার জন্ম হয়। পোকারা কি করে? কিলবিল করে। বদ্ধ জায়গাটা, ছোট্ট জায়গার মধ্যে পোকারা কিলবিল করে। তো আমাদের জীবনটাও যেহেতু চার দেওয়ালের মধ্যে বন্দী, তো সেই বন্দী দশায় আমরা কি করি? প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা নেমেছি, একে অপরকে কি করে টেক্কা দেব, সারাক্ষণ নিজেদের মধ্যে সংঘাতে মেতে উঠেছি, সারাক্ষণ প্রতিযোগিতার একটা রেষারেষি। তো এই কারণেই আমি এখানে বলেছি যে ইটের মাঝে ইট, মাঝে কীট। মানুষ স্বার্থান্ধ হয়ে অরণ্যের বিনাশ ঘটিয়ে নগর স্থাপন করেছে। নব সভ্যতার প্রতি কবির একান্ত আবেদন, নব সভ্যতা যেন লোহা, ইট, কাঠ, পাথরের তৈরি সভ্যতাকে ফিরিয়ে দেয়, পরিবর্তে অরণ্য সভ্যতাকে যেন ফিরিয়ে দেয়। আধুনিক নগর সভ্যতাকে কবি সর্বগ্রাসী সভ্যতা বলে মনে হয়েছে। অরণ্য সভ্যতায় কবি ফিরে পেতে চেয়েছেন প্রাচীন মুনি ঋষিদের ছায়া সুনিবিড় নির্জন তপবনকে, যেখানে গাছের স্নিগ্ধ ছায়ায় মুনি ঋষিরা তপস্যায় জীবন অতিবাহিত করতেন, জীবন কাটাতেন দেবাত্মার সঙ্গে আত্মার যোগ সাধনে। যেখানে প্রভাত ও সন্ধ্যায় ওঠে উদাত্ত কণ্ঠে বেদগান, সকাল ও সন্ধ্যায় পবিত্র স্নান সেরে চলে পূজার্চনা, যাগযজ্ঞের পবিত্র বৈদিক মন্ত্রে আকাশ বাতাসে যেন এক স্নিগ্ধময় আবেশ তৈরি হয়। অরণ্য প্রকৃতির কোলে তিনি আবার ফিরে যেতে চান, অরণ্য প্রকৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তিনি ফিরে পেতে চান সেই সোনার দিনগুলি। সন্ধ্যায় নদীর জলে স্নান, গরু বাছুর চড়ে বেড়ানোর মাঠ, তৃণের মতো ধান্য মুষ্টি, গাছের ছাল অর্থাৎ বাকল নির্মিত বস্ত্র। কবি ফিরে পেতে চেয়েছেন তপবনে সেই শান্ত, স্নিগ্ধ, পবিত্র দিনগুলি, যেখানে কবি নিজের আত্মার মাঝে প্রকৃতি ও জীবনের মাহাত্ম্যগুলি আলোচনা করতে পারবে। আধুনিক সভ্যতার পাথরের খাঁচায় বন্দি জীবন কবি চান না, কারণ এই জীবনে নেই কোনো স্বাধীনতা। কবির কাছে বন্দি জীবন মৃত্যু যন্ত্রণার থেকে কোনো অংশে কম নয়। তাই পাথরের খাঁচায় বন্দি হয়ে রাজার মতো নিজেকে ভোগ করতে চান না কবি। সবকিছুর বদলে কবি চান স্বাধীনতা, চান পক্ষের বিস্তার। সমস্ত সামাজিক বন্ধন ছিন্ন করে নিজের মানসিক ও দৈহিক শক্তিকে বুকের মাঝে ফিরে পেতে চান। কবির মনে হয়েছে এই বিশ্বের হৃদয় স্পন্দন অনন্ত, যার কোনো সীমা নেই।
তাই ইট কাঠ পাথরের জঙ্গল এই আধুনিক সভ্যতার মাঝে থেকে সেই স্পন্দনকে অনুভব করা সম্ভব নয়। এটা হচ্ছে কবিতার সারাংশ। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক। আমি নেক্সট ভিডিওতে আসব এই কবিতার উপরই কোশ্চেন অ্যান্সার নিয়ে, এবং সেখানে আমি প্রশ্ন উত্তর আমি আলোচনা করব। যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং আমি তার উত্তরও বলবো। তো আরেকটা কথা আমি বলি, যে যারা আমার ভিডিওগুলো দেখছো বা আমার আলোচনা যারা শুনছো, তাদের প্রত্যেকেই আমি বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। যেখানে যার ডাউট থাকবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে এসে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যে নির্দিষ্ট যে কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরে তার অ্যান্সারগুলো আমি আলোচনা করছি, সেই কোশ্চেনগুলোই কিন্তু বোর্ড প্রিপারেশনের জন্য যথেষ্ট। এইগুলোর মধ্যে থেকেই তোমরা বোর্ড এক্সামে কমন পাবে। তো এইগুলো তোমরা যদি, এই কোশ্চেনগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে শোনো, আমার চ্যানেলটা যদি তোমরা ফলো করো, আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো, তাহলে আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে বাংলায় ভালো নম্বর অবশ্যই তোমরা পাবে। তো আবারও বলি যে আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক করো। তো নেক্সট ভিডিওতে আমি আবার আসবো এর কোশ্চেন উত্তর, এই কবিতার কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা নিয়ে আমি আবার আসবো নেক্সট ভিডিওতে। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো।